আজকে এতগুলো ইস্যু কোনটা রেখে কোনটা বলবো বুঝতে পারছি না। তারপরেও প্রত্যেকটা একটু 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 করে টাচ দিব। 3টা ভিডিও দেখাবো, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। প্রথমে আসি জামাত ইসলামের বিষয়ে। জামাত ইসলামের এমপিদের একটু প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার, তাদের আরো একটু ট্রেন আপ করা দরকার। এই কারণে তারা কাকে স্যার বলবে আর কাকে সংবর্ধনা দিতে দলবল সহ ছুটে যাবে, এই বিষয়টা তাদের এখনো অজানার বাইরে রয়ে গেছে। এই সাতক্ষীরাতে নতুন জেলা প্রশাসক জয়েন করেছে। সাতক্ষীরার 4টা এমপি 4জনই ছুটে গিয়েছে ফুলের তোড়া নিয়ে জেলা প্রশাসককে শুভেচ্ছা জানাতে। এটা কি তার প্রটোকলের ভিতরে পড়ে? এই প্রটোকলগুলো জামাতের নেতাদের, জামাতের এমপিদের এটা শিখতে হবে। জেলা প্রশাসককে কখনোই একজন এমপি তিনি অভিনন্দন জানাতে যেতে পারেন না তার অফিসে। প্রয়োজনে জেলা প্রশাসককে তার অফিসে ডেকে আনবেন, এমপির কাছে ডেকে আনবেন। কিন্তু এটি জামাত ইসলাম করছে, তার মানে ওইটা না জানার কারণে। দ্বিতীয় পর্যায়ে যেটা আসবো সেটা হচ্ছে, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সহকারী প্রক্টর শেহরিন আমিন মোনামি ভূঁইয়া ম্যাডামের অনেক নাম আপনারা শুনেছেন, তার অনেক গুণ কীর্তন আপনারা শুনেছেন। তিনি জুলাই গণ অভ্যুত্থানের সময় থেকে লাইমলাইটে এসেছেন। পুলিশ এবং ছাত্রলীগের হিংস্র থাবার ভিতর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে রক্ষা করতে গিয়ে তিনি তার নিজের জীবন পর্যন্ত বিপন্ন করে দিয়েছেন। সেই শেহরিন আমিন মোনামি ভূঁইয়া তিনি সহকারী প্রক্টর থেকে পদত্যাগ করেছেন। তার আগে গত বুধবারে অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ তিনি পদত্যাগ করেছেন। তারপরে মোনামি ম্যাম আজকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। মোনামি ম্যাডামের সাথে অনেকেই যোগাযোগ করার চেষ্টা করেছে যে কেন আপনি পদত্যাগ করলেন, কোনো রাজনৈতিক চাপ আছে কিনা। তো তিনি সেক্ষেত্রে অন্য কারণ বলেছেন। পদত্যাগের কথাগুলো তো আর কেউ ওইভাবে বলে না, আসলে জোর করে পদত্যাগ করানো হয়, বাধ্য করা হয় পদত্যাগ করতে। এখন এই মোনামিকে পদত্যাগ কেন করতে হলো, তিনি কেন পদত্যাগ করলেন, এখানে 2টি কারণ খুব স্পষ্টভাবে উঠে এসেছে। প্রথম কারণটি হচ্ছে, আপনাদের মনে পড়ে ডাকসু নির্বাচনের সময় তিনি ছাত্র দলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দিনের সাথে একটু বাগবিদণ্ডায় লিপ্ত হয়েছিলেন। সেখানে তিনি মব সৃষ্টি করতে গিয়েছিলেন, অবৈধভাবে সেখানে হস্তক্ষেপ করতে গিয়েছিলেন। এই মোনামি ম্যাডাম সেদিন এই কাজে বাধা দিয়েছিলেন ছাত্রদলকে, নাসির উদ্দিনকে, যার কারণে নাসির উদ্দিন তার সাথে তর্কে লিপ্ত হয়েছিল। এই একটা প্রতিশোধ ভিতরে পুষে রেখেছিল। আর মহিউদ্দিন, যিনি এজিএস ছাত্র শিবিরের প্যানেল থেকে, সেই মহিউদ্দিনকে নিয়ে মোনামি ম্যাম খুব আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে মহিউদ্দিন এত ভালো একটা ছেলে যে ও যদি শিবির করে তাহলে শিবিরই ভালো। তো সেইখানে এরকম জামাত ইসলামের রাজনীতিকে সমর্থন করা, শিবিরকে সমর্থন করা, নাসিরের সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হওয়া, এই ধরনের একজন মানুষ বিএনপি ক্ষমতায় আসার পরে সেখানে দায়িত্বে থাকবে, এটি কখনো মানা যায়? যেখানে নিয়াজ আহমেদ খানকে তাড়াতাড়ি সরিয়ে দিলেন, বিনিময়ে তার রিলিভার হিসেবে যাকে নিয়ে আসলেন তিনি হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন সদস্য। এবং মনে আছে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগারে লাগা ধান লাগা ধান লাগা এই স্লোগান দেয়া মানুষ। এই জাতীয় লোকদেরকে যেখানে আনা হয় সেখানে নিয়াজ আহমেদরা থাকতে পারে? আবার তাকে সরিয়ে দিয়ে কাকে এনেছে তাকে আপনারা জানেন, তিনি চারুকলা ইনস্টিটিউটের একজন ডিজাইনার। তো এই ব্যক্তিকে পুরস্কার স্বরূপ সাইফুদ্দিনের ওই জায়গায় অর্থাৎ প্রক্টোরিয়াল বডিতে আনা হলো, প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হলো। কি পুরস্কার তাকে দেওয়া হলো? আপনাদের মনে আছে তারেক রহমানের গাড়ি বহরের পিছনে যেদিন রাকিবউদ্দিন দৌড়াদৌড়ি করেছিল না, সেদিন এই ব্যক্তিও ছিলেন। তিনিও তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়িয়েছিলেন। একজন বিশ্ববিদ্যালয়ের টিচার তিনি দৌড়াচ্ছেন একজন নেতার গাড়ির পিছনে। তখন তো আর তারেক রহমান প্রধানমন্ত্রী হন নাই। অবশ্য এরা একটু খুব চালাক চতুর মানুষ, তো আগে থেকেই জেনে গিয়েছিলেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছে, যার কারণে তার গাড়ির পিছনে একটু দৌড়িয়েছিলেন। তো একটু দৌড়াইয়ে ক্ষতি কি, যদি একটু দৌড়ানোর কারণে আজকের যে পদটা তিনি পেলেন এটি যদি পাওয়া যায়। দেখুন, ইনি বিএনপির নেতা নেত্রীদের ভিতরে ক্রমান্বয়ে কথাবার্তা, আচার আচরণ, কার্যক্রমে এত অসংলগ্নতা দেখা যাচ্ছে, মনে হচ্ছে ক্ষমতার মোহে তারা প্রায় পাগল হয়ে গেছে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। বর্তমান জাতীয় সংসদের যিনি হুইপ মিয়া নুরউদ্দিন অপু, তিনি একটা জায়গায় বক্তব্য দিতে গিয়ে কোনো এক সাংবাদিক তাকে একটা প্রশ্ন করেছে, তিনি তার মেজাজ হারিয়ে ফেলেছেন, খেই হারিয়ে ফেলেছেন। তিনি বক্তব্য দেওয়া অবস্থায়
ওইখান থেকে টেবিলের উপর থেকে টিস্যুর বক্স তুলে নিয়ে সাংবাদিককে ছুঁড়ে মেরেছে। দেখুন ভিডিওটা। এই হলো অবস্থা। এটাকে আপনি কি বলবেন? এটা কি কোনো পর্যায়ে কোনো সভ্য মানুষ বলা যায়, শিক্ষিত মানুষ বলা যায়, বা ম্যানার সম্পূর্ণ মানুষ বলা যায়? আপনারা সেটা বলবেন, আমি বলতে পারছি না। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর একজন উপসচিব তিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ব্যাক করছেন, ফিরে যাচ্ছেন। ফিরে যেতে গিয়ে এই যে মেট্রো রেলের যে আইল্যান্ড আছে না, এই আইল্যান্ডের মানে 2 মিনিট তার সামনে এগিয়ে গিয়ে ঘুরিয়ে আসার ধৈর্য তার ভিতরে নাই। তিনি দেখুন কিভাবে রাস্তা পার হচ্ছে। কি বলবেন এগুলোর? একজন মানুষ, আমরা সাধারণ মানুষ একটু প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াই, সেই আমরা একটু রাস্তায় লাফ ঝাঁপ দেয়া মানুষের সামনে, বা এই যে আইল্যান্ড গুলো একটু পা বড় করে চওড়া করে পার হয়ে যাওয়া, এইগুলো তো আমাদের কাছে ম্যানারলেস মনে হয়। এগুলো তো আসলে ম্যানারের ভিতরে পড়ে না, ভদ্র মানুষের কাজ এগুলো না। এগুলো একেবারে বস্তির পোলাপান, যেগুলো তারা যেখানে সেখানে জাম করবে, লাফ দিয়ে গিয়ে ওই পাশে পড়বে, নিয়ম ভঙ্গ করবে, আইল্যান্ড পার হয়ে যেখান থেকে সেখান থেকে আইল্যান্ড পার হয়ে যাবে, তাদের কাজ। তো তিনি এই কাজটি কেন করলেন? আচ্ছা, সর্বশেষ আপনাদেরকে যেটি দেখাবো, বর্তমানে নতুন করে আরেকটি বিতর্ক শুরু হয়েছে। বিএনপি সরকার রবীন্দ্র প্রজেক্ট হাতে নিয়েছে। তারা রবীন্দ্র প্রজেক্ট হাতে নিতে গিয়ে এই যে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে শিলাই দাওয়াতে যে অনুষ্ঠানটি হলো গত 2-3 দিন আগে, সংস্কৃতি মন্ত্রী সেখানে গিয়ে উদ্বোধন করেছেন। উদ্বোধন করার পরে বিএনপি এই ব্যাপারে একটা প্রজেক্ট হাতে নিয়েছে। বিএনপি যেহেতু তাদের কালচারাল অ্যাক্টিভিটিস একেবারে নাই, এই জায়গায় তারা একেবারে জিরো। এখন তারা এই জায়গায় কিছুটা রিফুয়েলিং করার চেষ্টা করছে, এই জায়গাটায় একটু কাজ করার চেষ্টা করছে। এখন এই জায়গায় কাজ করতে গিয়ে তারা দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ভাবাপন্ন যারা লেখক আছে, সংস্কৃতি মনা লোক আছে, তাদেরকে পুরাপুরি উপেক্ষা করে, যারা দীর্ঘ 17 বছর ধরে আওয়ামী লীগের গুণগান গেয়েছে, ভারতের পা চেটেছে, তারপরে ফ্যাসিবাদের দোসরগিরি করেছে, তাদেরকে সামনে তুলে আনছে। এবং তারা রবীন্দ্রনাথের এই প্রজেক্ট হাতে নিতে গিয়ে এমন কিছু উদ্ভট কথাবার্তা বলছেন, যেগুলো শুনলে যে কেউ ছাগলও হয়তো মানুষের মতো ডেকে উঠবে। প্রত্যেকটা নেত্রী, প্রত্যেকটা নেতা নেত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, তারা বলছেন 5 আগস্টের সময় আমরা রবীন্দ্রনাথের গান গেয়ে গেয়ে দেশ স্বাধীন করেছি, ফ্যাসিবাদ মুক্ত করেছি। হ্যাঁ, তাই তো। 5 আগস্টের সময় তো আপনারা তো রাস্তায় ছিলেন। আপনারা রাস্তায় ছিলেন না? শুনতেও পারেন, কারণ এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরেই শিকল তোদের করবরে বিকল, এই গান তো রবীন্দ্রনাথের লেখা না? তারপরে দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, এটাও তো রবীন্দ্রনাথের লেখা না? তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, এগুলো তো রবীন্দ্রনাথের লেখা না? এই গানগুলোই তো ওখানে গাওয়া হয়েছে, অন্য কোনো গান কিন্তু গাওয়া হয় নাই। কারারই লৌহ কপাট, এই গানগুলো গাওয়া হয়েছে, এগুলো তো রবীন্দ্রনাথের লেখা। হ্যাঁ, আপনারা অবশ্যই এটাই জানেন, জানারই কথা। আর হতেও পারে এটা আবার রবীন্দ্রনাথ লিখতেও পারেন, কারণ রবীন্দ্রনাথের কিছু কিছু অভ্যাস ইদানিং আমরা দেখতে পাচ্ছি। তিনি বেশ আগে আমার সোনার বাংলা যে জাতীয় সঙ্গীতটি, এই সঙ্গীতটি গগন হরকরার গানের একেবারে হুবহু সুর নকল করা। গগন হরকরার আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ কেড়ে, এই গানের সুর তিনি সেখান থেকে মেরে দিয়েছেন, মেরে দিয়ে আমার সোনার বাংলা। এবং শুধু সুরই নয়, গগন হরকরার ওই গানের ভিতরে মরি হায় হায় রে এই কথাটি আছে। রবীন্দ্রনাথ আমার সোনার বাংলায় এই কথাটি এনেছেন, মরি হায় হায় রে। অর্থাৎ আমার সোনার বাংলা, এই জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এটি শুধু রবীন্দ্রনাথের কিন্তু একার কৃতিত্ব নয়, এখানে সুর সম্পূর্ণই গগন হরকরার, আর গানের বাণীও কিছু কিছু গগন হরকরার। শুধু এখানেই কি শেষ? সর্বশেষ আপনাদেরকে আর একটি ভিডিও দেখাবো। লালন ফকিরের একটা খাতা, গানের খাতা রবীন্দ্রনাথ নিয়ে চলে গিয়েছিলেন।
এবং পত্রপত্রিকা এগুলো তার রবীন্দ্রনাথ চুরি করেছেন এই কথা তো আর বলতে পারে না, আমরা ওইগুলো বলছি না। কলকাতার একজন লালন গবেষক, তিনি শান্তিনিকেতন থেকে লালন ফকিরের পুরা আস্ত একটা গানের মূল পাণ্ডুলিপি উদ্ধার করেছেন। দেখুন একটু খবরটা শুনুন একটু। কুষ্টিয়ার আশ্রম থেকে লালন ফকিরের একটি খাতা কলকাতায় নিয়েছিলেন শিলদহের তৎকালীন জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর। 133 বছরের প্রাচীন সেই খাতাটি উদ্ধার করেন লালন গবেষক শক্তিনাথ ঝা। 314টি গান লেখা এই খাতাটি শান্তিনিকেতন থেকে সম্প্রতি আখড়াবাড়িতে ফিরল অনুলিপি হয়ে। এতে ক্ষুব্ধ লালন ভক্ত, অনুসারী এবং গবেষকরা। এখন এই রবীন্দ্রনাথের বিরুদ্ধে তো কথা বলার উপায় নাই, কারণ রবীন্দ্রনাথকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, রবীন্দ্রনাথকে নিয়ে এখন রাজনীতি চলছে। রবীন্দ্রনাথ নিজেই একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনে পরিণত হয়েছে, এবং জেন তেন পলিটিক্যাল ইনস্টিটিউশন না, এটা একটা ফ্যাসিবাদী পলিটিক্যাল ইনস্টিটিউশনে পরিণত হয়েছে। আপনি রবীন্দ্রনাথের গানের বদলানোর কথা আজকে বলেন, জাতীয় সঙ্গীত বদলানোর কথা বলেন, আপনার বিরুদ্ধে কিভাবে লেগে যায় আপনি দেখবেন। ফ্যাসিবাদের অন্যতম একটা সিনড্রোম যেটা এখান থেকেই কিন্তু ফ্যাসিবাদের উৎপাদন, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এর চেয়ে ভালো কিছু হলেও আর এখানে এটার সুযোগ নাই। এই হচ্ছে রবীন্দ্র ভক্তদের চরিত্র, তারা ওইখানে হাতই দিতে দেবে না। ফ্যাসিবাদ কাকে বলে দেখেন। বাংলাদেশে রবীন্দ্রনাথকে কেন্দ্র করে আওয়ামী লীগকে পুনর্বাসনের অন্যতম একটা প্রজেক্ট হাতে নিয়ে সামনে আগাচ্ছে। বিএনপি এটি বুঝতে পারছে না, বুঝবে একেবারে চূড়ান্ত আকারে যখন ধরাটা খাবে তখন বুঝবে যে রবীন্দ্রনাথকে নিয়ে কারা সামনে আগাচ্ছে, কাদের পরিকল্পনা কি ছিল, কারা রবীন্দ্রনাথের শ্রদ্ধাবরণে এখানে কি প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, এগুলো বুঝবে। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি মনে করেন জানাবেন মন্তব্যের ঘরে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।